হাতে ছিল মাত্র দুদিনের ছুটি, আর এই দুদিনের ছুটি কাটাতে আমি চলে গিয়েছিলাম ঝাড়গ্রামে। আজকের এই ভিডিওটা এই ঝাড়গ্রামকে কেন্দ্র করেই। আমি ঝাড়গ্রামে করেছিলাম 1 রাত 2 দিনের একটা ট্যুর। বর্ষা কিংবা শীত দুদিনের জন্য যদি হাতে ছুটি থাকে তবে আপনারা অনায়াসে ঝাড়গ্রাম ট্যুর করে নিতে পারেন। চলুন তবে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটাতে আমার অভিজ্ঞতা থেকে একটা বাজেটের ট্যুর প্ল্যান আপনাদেরকে আমি সাজেস্ট করব। তাছাড়া কোন প্লেসটা খাবারের জন্য ভালো এবং কোথায় থাকবে সমস্ত ডিটেলসটাই আমি আজকের এই ভিডিওটাতে দেব। প্রতিবারের মতো আমার এই ট্যুরটা শুরু হয়েছিল আমার হোম টাউন দমদম থেকে। দমদম থেকে একটি ক্যাব বুক করে আমি পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। দমদম থেকে ক্যাবের ভাড়া পড়েছিল আমার 250 টাকা। এবার বলি, হাওড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার জন্য আপনারা অনেকগুলো ট্রেনই পেয়ে যাবেন। যেমন ধরুন 6টা 20-তে হাওড়া থেকে ছাড়ে জনশতাব্দী, তাছাড়া 6টা 35-এ ছাড়ে ইস্পাত এক্সপ্রেস। এছাড়াও আপনারা স্টিল এক্সপ্রেস, যেটি বিকেল 5টা 25-এ ছাড়ে। সকালের মধ্যে ঝাড়গ্রাম পৌঁছে যেতে চাইলে আপনাদের কাছে দুটো অপশানই আছে। একটা 6টা 20-তে ছাড়ে জনশতাব্দী, আর 6টা 35-এ ছাড়ে ইস্পাত এক্সপ্রেস। জনশতাব্দীতে সময় লাগে 2 ঘন্টা 6 মিনিট। এখানে সিসি চেয়ার কার আছে, যার ভাড়া ওই 600 টাকা করে থাকে। আর যদি আপনারা ইস্পাত এক্সপ্রেস ট্রাই করেন, সেটি হাওড়া থেকে ছাড়ে 6টা 35-এ এবং সময় নেয় 2 ঘন্টা 9 মিনিট। সেটি ঝাড়গ্রাম পৌঁছায় 8টা 44-এ। এখানে আপনারা স্লিপার কোচ, সিসি চেয়ার কার এবং 3rd ক্লাস এসিও পেয়ে যাবেন। এখানকার সিসি চেয়ার কারের ভাড়া থাকে 340 টাকা করে, 3rd ক্লাস এসির ভাড়া থাকে 555 এবং স্লিপার কোচের ভাড়া থাকে 100 টাকা। হাওড়া থেকে ঝাড়গ্রামের পথে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল ইস্পাত এক্সপ্রেস দিয়ে। ট্রেন নাম্বার ছিল 12871, যেটি হাওড়া থেকে ছাড়ে 6টা 35-এ। আমি বুক করেছিলাম সিসি চেয়ার কার, যার ভাড়া ছিল 340 টাকা, যেমনটা আমি বললাম। হাওড়া থেকে সেটি ছাড়ে 6টা 35 নাগাদ এবং খড়গপুর হয়ে সেটি পৌঁছায় ঝাড়গ্রামে 8টা 46 নাগাদ। মোটামুটি 2 ঘন্টা 15 মিনিট বা 30 মিনিট মতো সময় লাগে। নলপুরের রেল অ্যাক্সিডেন্টের জন্য আমাদের ট্রেন 12 ঘন্টা লেট করেছিল। বিকেল 6টা নাগাদ আমরা এসে পৌঁছালাম ঝাড়গ্রাম স্টেশনে। ঝাড়গ্রামে থাকার জন্য আপনারা অনেক রিসর্ট বা হোমস্টে অথবা হোটেল এবং গভর্নমেন্টের গেস্ট হাউসও পেয়ে যাবেন। প্রথমে বলি রিসর্ট অথবা হোটেলের কথা। হোটেল বলতে আপনারা পাবেন অরণ্য সুন্দরী গেস্ট হাউস, যেটির ভাড়া থাকে 700 থেকে 3000-এর মধ্যে, যেটির চেক ইন টাইম থাকে 9:30 এবং চেক আউট টাইম থাকে 8:30। এরপরে আপনারা পেয়ে যাবেন প্যালেস ঝাড়গ্রাম, যেটি একটু কস্টলি এবং সেটির ভাড়া থাকে 3300 থেকে 8000 করে। চেক ইন টাইম থাকে 9:30 এবং চেক আউট টাইম থাকে 8:30। এরপরেও আপনারা আরণ্যক রিসর্ট, ক্রিশ ভিলা, অনেক রিসর্ট এবং হোমস্টে পেয়ে যাবেন। আমরা যেটা ছিলাম সেটি হলো ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিজম প্রজেক্ট। এটির তারিফ থাকে ওই 1800 থেকে 1500-র মধ্যে। চেক ইন টাইম থাকে 12টা এবং চেক আউট টাইম থাকে 11টা। এছাড়াও গভর্নমেন্টের আন্ডারে আপনারা আরও একটি রিসর্ট পেয়ে যাবেন, সেটি ঝাড়গ্রাম প্রকৃতি প্রয়োজন কেন্দ্র, যেটির ট্যারিফ থাকে 2000 থেকে 3000-এর মধ্যে। চেক ইন টাইম থাকে 12টা এবং চেক আউট টাইম থাকে 10টা।
আপনারা যদি এই গভর্নমেন্টের প্রপার্টি বুক করতে চান তবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে ওয়েবসাইট থেকে গিয়ে বুকিং করতে পারেন, অথবা ঝাড়গ্রাম ট্যুরিজমের আন্ডারে একটা বুকিং এনকোয়ারি দিতে পারেন। ওনারা ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সটা বুক করতে গেলে আপনাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইটে ওনাদের যেতে হবে। সেখানে একটি চেক ইন চেক আউটের অপশান যেরকম থাকে, সেখানে পুট করলে আপনারা বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবেন। একটা অ্যানেক্স পার্ট থাকে যেটিতে এসি কটেজ এবং যেটির ভাড়া থাকে 3100, আর একটা মেন বিল্ডিংয়ে থাকে যেটির ভাড়া থাকে 3400 থেকে 4700-র মধ্যে। আর জিএসটির জন্য একটা কথা বলে রাখি, আপনাদেরকে আলাদা করে পে করতে হবে। আমাদের যে ক্যাটাগরির রুমটা প্রোভাইড করা হয়েছিল সেটির ভাড়া পড়েছিল 3400 প্লাস জিএসটি। এই রুমটি ছিল ট্যুরিস্ট কমপ্লেক্সের একেবারে মেন বিল্ডিংয়ে। ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে 1-2 মিনিটের দূরত্বে এই ট্যুরিস্ট কমপ্লেক্সটি। রুমটির মধ্যে একটি স্ট্যান্ডার্ড রুমের যা যা ফেসিলিটিস এবং সার্ভিসেস থাকে সমস্ত কিছুই ছিল। রুমের ভিতরে ঢুকেই আপনারা পেয়ে যাবেন টিভি ক্যাবিনেট, ওয়ার্ড্রপ থেকে শুরু করে মিরর, এয়ার কন্ডিশনার এবং আরও অনেক কিছু। তবে একটা কথা বলে রাখি, এখানে আপনারা যে কোনোই রুম বুক করেন না কেন ব্রেকফাস্ট এনাদের কমপ্লিমেন্টারি। রুমগুলো অনেকটাই বড়, দুজনের থাকার জন্য এনাফ। হোটেলে চেক ইন করেই আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাই আর তার সাথে এগ নুডলস। চিকেন ফ্রাইয়ের প্রাইস পড়েছিল 260 টাকা এবং এগ নুডলসের প্রাইস 180 টাকা। হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটা একেবারে গ্রাউন্ড ফ্লোরেই। রেস্টুরেন্টের মেনু কার্ড দেখে যতদূর সম্ভব বুঝতে পারলাম এখানকার খাবারের রেট বলুন সবটাই রিজনেবল। খাবারের প্রাইস মোটামুটি ধরুন 150 টাকা থেকে 300 টাকার মধ্যে। রাতে খাবারের জন্য আমি অর্ডার দিয়েছিলাম ভাত, মুগের ডাল, আলু পোস্ত আর ডবল ডিমের অমলেট। সাইট সিনের জন্য আপনারা রিসেপশন থেকেও গাড়ি বুক করে নিতে পারেন। রিসেপশনের কাছে আপনারা বড় একটা হোর্ডিং পেয়ে যাবেন যেখানে সমস্ত ঝাড়গ্রামের সাইট সিন, তার সাথে বেলপাহাড়ির সাইট সিন সমস্তটা ইন ডিটেলসে মেনশন করা থাকে। আপনারা যারা একদিনের ঝাড়গ্রাম ট্যুর প্ল্যান করবেন ভাবছেন, তারা একদিনের জন্য টোটাল ঝাড়গ্রামটাকেই চুজ করতে পারেন। ঝাড়গ্রামের ট্যুরিস্ট স্পটের মধ্যে প্রথমেই আমরা যেটা দেখেছিলাম সেটি হলো ঝাড়গ্রাম রাজবাড়ি, যেটি মল্লদেব রাজপরিবারের বর্তমান আবাস এবং সংস্কৃতি ঐতিহ্য সমৃদ্ধ ঐতিহ্যের একটি গলনাঙ্ক। এটি ইসলামিক এবং ইতালীয় স্থাপত্যের মডেলের সমন্বয়ে গঠিত একটি কাঠামো এবং নিচতলায় প্রায় 10টি কক্ষ দ্বারা পরিবার দ্বারা পরিচালিত একটি হেরিটেজ হোমস্টে। আগে ঝাড়গ্রামের ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে এটিকে ইনক্লুড করা হয়েছিল, কিন্তু বর্তমানে যারা ঝাড়গ্রাম রাজবাড়িতে স্টে করবেন না তাদেরকে অ্যালাউ করতে দেয় না। এখানে স্টে করার জন্য পার নাইট কস্ট থাকে 8000 থেকে 9000 প্লাস জিএসটি। ঝাড়গ্রাম ট্যুরিস্ট কমপ্লেক্সে রয়েছে অনেকগুলো বিভিন্ন ক্যাটাগরির রুম। আপনারা যারা ঝাড়গ্রাম আসবেন ভাবছেন তারা অনায়াসেই ট্যুরিস্ট কমপ্লেক্সটা বুক করতে পারেন। এখানে 3000 থেকে শুরু করে 4000 পর্যন্ত বিভিন্ন রেটেরই রুম পেয়ে যাবেন। আপনারা যদি ঝাড়গ্রাম ট্যুরিজমের ওয়েবসাইটটা চেক করে থাকেন তবে বুঝতে পারবেন ওখানে 16টিরও বেশি রিসর্ট আছে, তাছাড়া অনেক গেস্ট হাউসও আছে এবং টোটাল 15টা প্যাকেজেস আছে বিভিন্ন রেটের এবং বিভিন্ন ডেজের। ওখানে প্যাকেজ তৈরি করা আছে। আপনারা যারা পুরো ঝাড়গ্রামটাকে এক্সপ্লোর করতে চাইছেন তারা অনায়াসে 3 নাইট 4 ডেজের একটা প্যাকেজ ট্যুর করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ঝাড়গ্রাম, তার সাথে বেলপাহাড়ি এবং সাথে গোপীবল্লভপুরও দেখা হয়ে যাবে। ঝাড়গ্রামে যদি আপনারা 3 নাইট 4 ডেজের একটা ট্যুর করতে চান তো সেক্ষেত্রে পার পারসন কস্ট পড়ে 5800 থেকে 6600 মতো। এটা এনাদের নিজস্ব ওয়েবসাইটেরই একটা ট্যুর প্যাকেজ কস্ট, যেখানে আপনারা প্রথম দিন ঝাড়গ্রাম পৌঁছে তার সাথে ঝাড়গ্রামের যে সমস্ত সাইট সিন আছে, যেমন ধরুন ঝাড়গ্রাম প্যালেস, সাবিত্রী টেম্পল, কেন্দুয়া,
চিল্কিগড়, কনকদুর্গা টেম্পল এই সমস্ত কিছু দেখে নিতে পারেন। তারপরের দিন আপনারা পুরো হোল ডে রাখতে পারেন বেলপাহাড়ির জন্য, যেখানে আপনারা পেয়ে যাবেন কাকড়াঝোড়, গুরসানি হিল আর তার সাথে ঘাগরা রিভার রক। এছাড়াও অনেক কেভ এবং লেকও আপনারা দেখতে পেয়ে যাবেন। নেক্সট ডে আপনারা রাখতে পুরো ঝাড়গ্রামটা যদি আপনারা ঘুরে দেখতে চান, আমি বলবো আপনাদেরকে এই ট্যুরটাই সব থেকে বেস্ট। সকালে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্টের জন্য আমরা নিয়েছিলাম ব্রেড টোস্ট আর পুরি সবজি। গোপীবল্লভপুরের জন্য আপনারা দেখে নিতে পারেন গোপীবল্লভপুর ইকো পার্ক, ঝিলি লেক এবং হাতিবাড়ি। আমাদের যেহেতু একদিনের ঝাড়গ্রাম স্টে ছিল, সেই কারণে আমরা ঝাড়গ্রামের কিছু সাইট সিন এবং তার সাথে বেলপাহাড়ির কিছু সাইট সিন দেখেছিলাম। প্রথমেই আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি দেখে চলে এসেছিলাম সাবিত্রী মন্দির দেখতে। দেবী সাবিত্রী হলেন ঝাড়গ্রামের মল্লদেব রাজবংশের পূর্বপুরুষ দেবী। তিনি দুর্গা রূপে পূজিত হন। মন্দিরে কোনো নির্দিষ্ট মূর্তি রাখা নেই, তবে দেবীর স্বর্গীয় মূর্তি রয়েছে বলে বিশ্বাস করা হয়। দুর্গাপুজোর সময় প্রাচীন হিন্দু ধর্মীয় গ্রন্থ পুরাণ অনুসারে পুজোটি কঠোরভাবে অনুসরণ করা হয়, কারণ ব্রাহ্মণরা মহালয়া থেকে দশমী পর্যন্ত 10 দিন দেবী চণ্ডীপাঠ থেকে ধর্মগ্রন্থ থেকে স্রোত পাঠ করে এবং অষ্টম দিনে দুর্গা অষ্টমীতে মহা আরতি করে। ঝাড়গ্রামের রাজপরিবার দ্বারা এখনও এই মন্দিরে দুর্গাপুজোর সমস্ত আচার অনুষ্ঠান সংগঠিত হয়। সেখান থেকে বেরিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যস্থান কনক দুর্গা মন্দির দর্শনের জন্য। এই মন্দিরটি 500 বছরের পুরনো। চিল্কিগড়ে মত্তগাছ রাজবংশের গোপীনাথ সিং এই পুজোর প্রতিষ্ঠা করেছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। চিল্কিগড়ে প্রায় ভেঙে পড়া যে প্রাচীন মন্দির রয়েছে তার পশ্চিম প্রান্তের দালানে একসময় নরবলি হতো। সেই রক্তে পুজো হতো কনক দুর্গার। সময়ের সঙ্গে নরবলি বন্ধ হয়ে চালু হয়েছে মোষবলির প্রথা। মহা অষ্টমীতে হাঁসের ডিমের ভোগ দেওয়া হয়। নতুন মাটির হাঁড়িতে জল এবং অন্যান্য সামগ্রী ভরে তালপাতা দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে উনুনে চাপিয়ে দেওয়া হয়। উনুনে 3টি কাঠে আগুন জ্বেলে ঘরের দরজা তালাচাবি দিয়ে বন্ধ করা হয়। স্থানীয়দের বিশ্বাস দেবী স্বয়ং এসে এই ভোগ রান্না করেন। ঝাড়গ্রাম থেকে প্রায় 15 কিলোমিটার ডুলুং নদীর তীরে গভীর জঙ্গলে অবস্থিত। চারপাশ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই মন্দির। এখানকার দেবী অশ্বারোহিণী চতুর্ভুজা। 1960 সালে আসল মূর্তিটি চুরি হয়ে গেলে বছর কয়েক পরে গোপীনাথের বংশধররা অষ্টধাতুর একটি কনক দুর্গার মূর্তি প্রতিষ্ঠিত করেছিলেন মন্দিরে। মন্দিরটি যেতে গেলে অনেকটাই জঙ্গল পথ অতিক্রম করে যেতে হয়। কনক দুর্গার পথে কেন্দুয়া নামে একটি স্থান আপনারা পেয়ে যাবেন, যেখানে শীতকালে পরিযায়ী পাখিরা আসে। প্রাচীন কনক দুর্গা মন্দিরের পিছনের দিকের পথ নেমে গেছে কনক অরণ্যের সবুজ দেয়াল ভেদ করে ডুলুং নদীর ধারে। এরপর আমরা দেখতে গেলাম আমাদের পরবর্তী সাইট সিন চিল্কিগড় রাজবাড়ি। এটি কনক দুর্গা মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে এবং ডুলুং নদীর অপর পাশে অবস্থিত। বর্ষাকাল অ্যাভয়েড করলে আপনারা ডুলুং নদীর ধার দিয়েই কনক দুর্গা মন্দিরে বেশ কিছুটা পথ হাঁটলেই চলে যেতে পারবেন। কথিত আছে জামমণি এস্টেটের গাদ্দি এবং রাজকুমার কমলাকান্ত দেব ধবলদেব মেদিনীপুর জেলা আদালতে
আদালতের মামলায় জয়লাভ করেন এবং জামমনি এস্টেটের রাজধানী চিল্কিগড়ের জামমনির রাজা হিসেবে রাজ্যাভিষেক হন। রাজা গোপীনাথ সিং মাতা গজাকে ঐশ্বরিক নির্দেশ অনুসারে চিল্কিগড়ের জঙ্গলে দেবী কনক দুর্গা মন্দির সোনার মূর্তি পবিত্র করার কৃতিত্ব দেওয়া হয়। তার স্ত্রী রানী গোবিন্দমণি দেবী সোনার মূর্তি তৈরিতে তার সোনার চুড়িগুলো অবদান রেখেছিলেন। সেই জন্য কনক দুর্গা, যার অর্থ হলো সোনার দুর্গা। কনক দুর্গা মন্দির থেকে চিল্কিগড় রাজবাড়ি আসার পথে আপনারা পেয়ে যাবেন কেন্দুয়া পরিযায়ী পাখি, যেমনটার কথা আমরা বললাম। আমরা গাড়ির ভিতর থেকেই কেন্দুয়া পরিযায়ী পাখির দর্শন মিলেছিল। ঝাড়গ্রাম শহর থেকে 7 কিলোমিটার দূরে চিল্কিগড়ের পথে এই কেন্দুয়া ভিলেজটি। এটি একটি ছোট গ্রাম এবং ঝাড়গ্রাম চিল্কিগড় রোডের একটি পাখিদের হটস্পট। পরিযায়ী পাখিরা মে মাসে কেন্দুয়ায় বর্ষা শুরুর ঘোষণা দেয় এবং নভেম্বরের মধ্যে চলে যায়। তারা ডিম ফুটে উড়ে যায়। প্রকৃতির কোলে একটি শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার জন্য কেন্দুয়া গ্রামটি প্রকৃতি পিপাসুদের জন্য অবশ্যই পরিদর্শন করা উচিত। ঝাড়গ্রামের এই কটা সাইট সিন করে আমরা গিয়েছিলাম বেলপাহাড়ির কিছু স্পট দেখার জন্য। আপনারা যারা ঝাড়গ্রামে 2 নাইট স্টে করার কথা ভাবছেন, তারা অনায়াসে জুওলজিক্যাল পার্ক, যেটি আগে ঝাড়গ্রাম চিড়িয়াখানা নামে পরিচিত ছিল, এই পার্কটি মূলত এই অঞ্চলের বন্যপ্রাণী সম্পর্কে দর্শনার্থীদের ডিটেল অভিজ্ঞতাটা প্রদর্শন করে। এছাড়াও রয়েছে কৃষবাগান, যেটি ঝাড়গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে এবং NH6 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত, যেটি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। 10 একর এলাকা নিয়ে গঠিত এই পার্কটি ঝাড়গ্রামের শালবনীতে অবস্থিত এবং পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। সুন্দর ভাস্কর্য, বিভিন্ন ফুল এবং চিত্র বিনোদনের একটা অন্যতম প্রধান আকর্ষণ হলো এই পার্কটি। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন ইকো পর্যটন কেন্দ্র, যেটি ঝাড়গ্রাম ইকো ট্যুরিজম সেন্টারের প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও আপনারা দেখতে পারেন ঝাড়গ্রাম থেকে 14 কিলোমিটার দূরে একটি ঔষধি গাছের বাগান। ঝাড়গ্রাম থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত এই বাগানটি। এরপর আসি বেলপাহাড়ি প্রসঙ্গে। আপনারা যারা 2 দিনের ট্যুর প্ল্যান করছেন, তারা সেকেন্ড দিন বেলপাহাড়ির জন্য রাখতে পারেন। বেলপাহাড়িতে দেখতে গেলে গুড়াসিনি পাহাড়, খান্দারিনী লেক, কেতকি বসন্ত, ডুংরি জলপ্রপাত, কাকড়াছড় বন, লালজল গুহা, ঘাগরা নদীর শিলা এবং তারাফিনী বাঁধ, সঙ্গে থাকবে কানাইসর পাহাড়। বেলপাহাড়ির সাইট সিন দেখতে গেলে আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে লাঞ্চ করতে পারেন। এই রেস্টুরেন্টটি খোলে সকাল 10টায় এবং বন্ধ হয় রাত্রি 9টায়। এনাদের লাঞ্চ টাইম শুরু হয় 1:30 থেকে। আপনারা যারা লাঞ্চের সময় আসবেন ভাবছেন, তারা আগে থেকে বুকিং করে নিতে পারেন। এনাদের লাঞ্চের জন্য একটা মেনু কার্ড থাকে এবং ডিনারের জন্য একটা মেনু কার্ড থাকে। লাঞ্চের মেনু কার্ডে আপনাদের একটা বেসিক থালি, যেটা প্রাইস পড়ে 149। এই বেসিক থালির সাথে আপনারা ফিশ, মিট, এগ, বাকি যারা যা পছন্দ করেন সেটা নিতে পারেন। রেস্টুরেন্টটি দেখতে সাদামাটা এবং এখানকার ফুডের যে প্রাইস ভ্যালুটা সেটাও রিজনেবল। আপনারা চাইলে লাঞ্চটা এখান থেকেই করতে পারেন। লাঞ্চের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম 2টো বেসিক থালি, তার সাথে একটা ফিশ, একটা মাটন আর তার সাথে একটা পেঁয়াজ পোস্ত। তো বেসিক থালিটা যেরকম প্রাইস বললাম 149, তার সাথে ফিশের প্রাইস ছিল 60, যেটা রুই বা কাতলা আপনাদের দিতে পারে। সঙ্গে আমরা অর্ডার দিয়েছিলাম খাসির মাংস, তো সেটার প্রাইস পড়েছিল 360 টাকা। বেলপাহাড়ি থেকে তারাফিনীর রাস্তা ধরে 1.5 কিলোমিটার পেরোলেই আপনারা পাবেন ঘাগরা জলপ্রপাত। পাথুরে পাদদেশের ওপর অবস্থিত এই জলপ্রপাত একটি অপূর্ব সৌন্দর্যের দৃশ্য। ঘাগরা ঝিরিঝিরি পাথরের ধাক্কায় দর্শকদের প্রকৃতি মহিমার এক বিরল আভাস দেয়। এটি ছোট্ট একটা জলপ্রপাত তার অদ্ভুত জাঁকজমক এবং নিরবিচ্ছিন্ন জলের স্রোতের মহিমাত্মের প্রবাহের জন্য দর্শনার্থীদের আকর্ষণ করে। রহস্যময় ঝোপঝাড়, গ্রামীণ পরিবেশ এবং অত্যধিক শিলা জায়গাটিকে একটি অবর্ণনীয় আভা দেয়। এই জলপ্রপাতের সামনেই বেহুলা লক্ষিন্দরের শুটিং হয়েছিল, যেটি বাঙালির একটি জনপ্রিয় ছবি।
এই জলপ্রপাতের সৌন্দর্য এবং মহিমা বর্ষাকালে দিনগুণ বেড়ে যায়। অনেকে এটিকে পিকনিক স্পট হিসেবেও বেছে নিতে পারেন। রাঢ় বাংলার বাকি সব জঙ্গলের থেকে অনেক সুন্দর এবং রহস্যময় হলো ঝাড়গ্রাম জঙ্গলমহলের জঙ্গল। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির ঘাগড়া জলপ্রপাতের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার মতো। গাড়িতে সময় লাগে মোটামুটি ঘন্টা দেড়েক। গাড়ি থেকে নেমে জঙ্গুলে পাথুরে পথের বাধা অতিক্রম করে পৌঁছাতে হয় এখানে। পাথুরে ছোটনাগপুরের মালভূমিতে আগ্নেয় শিলাকে কেটে কেটে তৈরি করা হয়েছে এই জলপ্রপাত। বর্ষায় এখানে এত জল থাকে যে নিচের এই পাথুরের সৌন্দর্য তাতে ঢাকা পড়ে যায়। এই নদীর কারুকারিতে সৃষ্ট ছোট বড় গর্ত বা বলতে পারেন খাঁজ, যেটি ঘূর্ণাবর্ত তৈরি করে। দুপারে ঘিরে থাকা জঙ্গল, ঝরে পড়া পাতা, পাখিদের ডাকের মাঝে লুকিয়ে থাকা রহস্যময়ী ঘাগড়া, এটি প্রকৃতির ক্যানভাসে নদীর শিল্পকলা। সেখান থেকে একটু এগিয়ে আসলেই পেয়ে যাবেন আপনারা অসংখ্য ছোটখাটো দোকান। সেখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম তারাফেনী বাঁধ দর্শনের জন্য। তারাফেনী বাঁধ হলো বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের এটি একটি আকর্ষণীয় জায়গা, যেখানে বর্ষাকালে প্রকৃতি এবং পাথুরে পাথরের বিপরীতে নদীর স্রোত দেখে সাধারণ মানুষ মুগ্ধ হন। এটি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বেলপাহাড়ি। এই ব্যারেজটি অবশ্যই এলাকার হাজার হাজার মানুষের পানীয় জল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তারাফেনী নদী প্রধানত মুকুটমণিপুর বাঁধ থেকে তার ভাগের পানি দেয়। এর সৌন্দর্য আরও আশ্চর্যজনক হয়ে ওঠে যখন ব্যারেজ চ্যানেলের মাধ্যমে অতিরিক্ত জল ছেড়ে দেয় এবং জলের সেই স্রোত প্রকৃতির বিস্ময়কে আরও অবাক করে দেয়। ঘাগড়া বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে বেলপাহাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত এটি। বেলপাহাড়ির সাইট সিন কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম কাঁচা লঙ্কাতে লাঞ্চের জন্য। বেসিক থালির মধ্যে আমাদের ছিল বাঁশকাঠি ছালের ভাত, মসুর ডাল, আলু করলা ভাজা, বড়ি বেগুন মূলো, শাক ছেচকি, মূলোর ডাল, পটল চিংড়ি, চাটনি এবং পাঁপড়। এই টোটাল বেসিক থালিটার প্রাইস ছিল 149। একটা কথা আপনাদের বলে রাখি, এই থালিটা কিন্তু শেয়ারেবল নয়। তার সঙ্গে অর্ডার দিয়েছিলাম পেঁয়াজ পোস্ত আর তার সাথে খাসির মাংস। কচি পাঁঠার মাংসের প্লেটটি ছিল 360 টাকা করে এবং এখানে 6 থেকে 7 পিস মতো থাকে। খাবারের কোয়ালিটি বলুন এবং কোয়ান্টিটি বলুন, দুটোই অসাধারণ। আপনারা যারা বেলপাহাড়িতে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই কাঁচা লঙ্কাতে একবারের জন্য লাঞ্চ করবেন। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট দেখার জন্য। আমাদের ছিল ঝাড়গ্রামে একদিনের স্টে, তো আমরা নেক্সট ডে গেছিলাম ঝিলিমিলির জন্য। বেলপাহাড়ি থেকে ঝিলিমিলের দূরত্ব 28 কিলোমিটার, পৌঁছাতে লাগে ওই 35 থেকে 45 মিনিটস। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এর পরের ভিডিওটাতে আমি দেখাবো ঝিলিমিলির কোন রিসর্টে আমরা গিয়েছিলাম এবং সেখানে কি কি সাইট সিন দেখেছিলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।